হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস একাডেমি। এখন আমরা এর আগের ভিডিওগুলোতে আমরা কোষ বিভাজনের মাইটোসিস, অ্যামাইটোসিস আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব মিওসিস সম্পর্কে আলোচনা করব। মিওসিস শব্দটি একটা গ্রিক শব্দ, মিয়াস থেকে এসেছে, যার অর্থ হলো হ্রাস করা বা কমিয়ে আনা। মিওসিস শব্দটি এসেছে গ্রিক শব্দ মিয়াস থেকে, যার অর্থ হলো হ্রাস করা। বিজ্ঞানী ফার্মার এবং মুরে 1905 খ্রিস্টাব্দে মিওসিস শব্দটি প্রবর্তন করেন। এখন আমরা দেখব মিওসিস কোষ বিভাজন কোথায় এবং কখন ঘটে। যৌন জননে অংশগ্রহণকারী সমস্ত জীবেই মিওসিস কোষ বিভাজন হয়। মিওসিস কোষ বিভাজন হবে দেহের প্রাণীদের ক্ষেত্রে জনন গ্রন্থির জনন কোষে, উদ্ভিদের ক্ষেত্রে ফুলে। তো আমরা দেখি প্রাণীদের ক্ষেত্রে জনন গ্রন্থি হলো জনন গ্রন্থি পুরুষের ক্ষেত্রে উদাহরণ হলো শুক্রাশয়, এবং স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয়। শুক্রাশয়, ডিম্বাশয় এগুলো হলো জনন গ্রন্থি। জনন গ্রন্থির জনন কোষ। এই শুক্রাশয় ডিম্বাশয়ের মধ্যে আবার কিছু কোষ আছে, যে শুক্রাশয়ের কোষগুলোর নাম হলো প্রাইমারি স্পার্মাটোসাইট, আর ডিম্বাশয়ে জনন কোষ হলো প্রাইমারি উসাইট। শুক্রাশয়, ডিম্বাশয় এগুলো জনন গ্রন্থি। জনন গ্রন্থির জনন কোষ, এই জনন গ্রন্থির জনন কোষগুলোর নাম হলো প্রাইমারি স্পার্মাটোসাইট, প্রাইমারি উসাইট। এগুলো কিন্তু কোষ, এক ধরনের কোষ। এই কোষে মিওসিস কোষ বিভাজন হবে। মিওসিস কোষ বিভাজন হলে আমরা পাবো গ্যামেট। প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে পাবো শুক্রাণু, এবং প্রাইমারি উসাইট থেকে পাবো ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণুকে একত্রে আমরা গ্যামেট বলি। তাহলে গ্যামেট পাওয়ার জন্য আমাদের কিসের প্রয়োজন আছে? মিওসিস কোষ বিভাজনের প্রয়োজন আছে। তো জনন গ্রন্থির জনন কোষে মিওসিস কোষ বিভাজন হবে, তবে আমরা পাবো গ্যামেট, শুক্রাণু বা ডিম্বাণু। এটা তো হলো প্রাণীদের ক্ষেত্রে। উদ্ভিদের ক্ষেত্রে কোথায় হয়? উদ্ভিদের ক্ষেত্রে পুংরেণুস্থলীর পুংরেণু মাতৃকোষে, এটা পুংরেণু মাতৃকোষ এক ধরনের কোষ। এই কোষে মিওসিস কোষ বিভাজন হলে আমরা পাবো পুংরেণু। এবং স্ত্রী রেণু মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন হলে আমরা পাবো স্ত্রী রেণু। এই পুংরেণু, স্ত্রী রেণু এগুলো হলো উদ্ভিদের গ্যামেট। এখন কোথায় মিওসিস হয় এটা তোমরা বুঝতে পারলাম। কখন হবে? যখন জীবদেহে জনন গ্রন্থি পূর্ণতা প্রাপ্তি পাবে, তখন শুক্রাশয়ের সব জায়গায় মিওসিস হবে না। শুক্রাশয়ের ওই সমস্ত জায়গা হবে যেগুলোতে প্রাইমারি স্পার্মাটোসাইট এই কোষগুলো আছে, শুধুমাত্র এই কোষগুলোতে মিওসিস কোষ হবে, এবং অ্যাজ এ রেজাল্ট শুক্রাণু উৎপন্ন হবে। একই রকম ডিম্বাশয়ের ক্ষেত্রেও সম্পূর্ণ ডিম্বাশয়ে মিওসিস কোষ বিভাজন হয় না। ডিম্বাশয়ের শুধুমাত্র এই সমস্ত কোষের উপরে, প্রাইমারি উসাইট কোষের উপরে মিওসিস কোষ বিভাজন হবে, তারপরে তৈরি হবে ডিম্বাণু। উদ্ভিদের ক্ষেত্রে যখন ফুল তৈরি হয়, উদ্ভিদের অংশগুলো যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, তার মধ্যে ফুল যখন তৈরি হবে, এই ফুলের মধ্যে পুংরেণুস্থলী ও স্ত্রী রেণুস্থলী থাকবে। এই পুংরেণুস্থলীর পুংরেণু মাতৃকোষে একমাত্র মিওসিস হবে, দিয়ে তারপরে তৈরি হবে পুংরেণু। এবং স্ত্রী রেণুস্থলীর
স্ত্রী রেণু মাতৃকোষেই মিওসিস কোষ বিভাজন হয়ে তৈরি হবে স্ত্রী রেণু। তো উদ্ভিদের ক্ষেত্রে যখন ফুল হবে তখনই শুধুমাত্র এই সমস্ত কোষে মিওসিস কোষ বিভাজন হবে, না তো হবে না। আর প্রাণীদের ক্ষেত্রে যখন শুক্রাশয় ডিম্বাশয় পূর্ণতা প্রাপ্তি পাবে তখন এই সমস্ত কোষে মিওসিস কোষ বিভাজন হয়ে গ্যামেট উৎপন্ন হবে। ওকে, তো এটা হলো কোথায় এবং কখন ঘটে। এখন আমরা আলোচনা করব মিওসিস পদ্ধতি। মিওসিস কোষ বিভাজন যে পদ্ধতিতে হয়, এই পদ্ধতিটা দুই ভাগে ভাগ করা হয়েছে, মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1-এর আবার কতগুলো দশা আছে। এই দশাগুলো হলো যেমন প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মানে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। আবার প্রোফেজ 1-এর আবার কিছু উপদশা আছে যেগুলো হলো লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডাইকানেসিস। আমি এগুলো লিখছি। তো মিওসিস 1-কে আবার বলা হয় হ্রাস বিভাজন, আর মিওসিস 2-কে বলা হয় সমবিভাজন। মিওসিস 2, মিওসিস 1, আর এটা হলো মিওসিস কোষ বিভাজনের পদ্ধতি। মিওসিস 1-এর যে দশাগুলো হলো প্রোফেজ 1, প্রোফেজ। এই প্রোফেজ দশার আবার কিছু উপদশা আছে, যেমন রোমান 1 1 নম্বরে হবে লেপ্টোটিন, রোমান 2 জাইগোটিন, 2 নম্বরে জাইগোটিন, 3 নম্বর প্যাকেটিন, 4 নম্বর ডিপ্লোটিন, 5 নম্বর ডায়াকাইনেসিস। এরপরে হবে 2 নম্বর প্রোফেজ 1, এরপরে হবে মেটাফেজ 1, মেটাফেজ 1। মেটাফেজ 1-এর পরে হবে অ্যানাফেজ 1, অ্যানাফেজ 1-এর পরে হবে জানি টিলোফেজ বা টেলোফেজ 1। এরপরে যেটা হবে এতগুলো কিছু হওয়ার পর সেটা হবে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস 1। তো এই দশাগুলোতে কোষের কি অবস্থা হয় এগুলো একটু নিয়ে আমরা আলোচনা করি। প্রোফেজ 1-এর যে ফার্স্ট দশা উপদশাটা হলো লেপ্টোটিন। এই লেপ্টোটিনে এটা কোষ, এটা নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন জালিকাগুলো ছিল এই জালিকাগুলো মোটা হতে শুরু করবে এবং ক্রোমোজোমের রূপ নিতে শুরু করবে। ক্রোমোজোম এখনো তৈরি হবে না, ক্রোমোজোমের রূপ নিতে শুরু করবে। এটা ক্রোমোজোমকে আমি দাগ হিসেবে দেখাচ্ছি। এটা মোটাটা সেন্ট্রোমিয়ার, আর একটা ব্ল্যাক কালারের, একটা ব্লু কালারের। তো লেপ্টোটিনের নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন জালিকাগুলো ছিল সেগুলো ঘনীভূত হতে শুরু করবে এবং ক্রোমোজোমের রূপ নিতে শুরু করবে। জাইগোটিনে কি হয় যে কোষের নিউক্লিয়াসের মধ্যে যে সমসমস্ত ক্রোমোজোমগুলো ছিল এই সমসমস্ত ক্রোমোজোমগুলো দৈর্ঘ্য বরাবর জোটবদ্ধ হতে শুরু করে। তো তার আগে আমি বলে দিই সমসমস্ত ক্রোমোজোম কী জিনিস। এখানে দুটো ক্রোমোজোম আছে। ক্রোমোজোম দুটোকে আমি আলাদা আলাদা কালারে দেখালাম, একটা ব্ল্যাক আর একটা ব্লু কালারের। তো এই দুটো ক্রোমোজোমের যদি কোনো একটা ক্রোমোজোমের ঠিক এই পজিশনে এবং এই পজিশনে
যদি আমরা জিন নিই, উদাহরণস্বরূপ নাম জিন এ, বি, সি, ডি, এবং অপর যে ক্রোমোজোমটা আছে এই ক্রোমোজোমের ঠিক এই পজিশনেই যদি আমরা একই জিন পাই, একই জিন বলতে ঠিক এই পজিশনে এ জিন ছিল তো এখানেও এ জিন হবে, এখানে বি জিন তো এখানে বি জিন, এখানে সি, এখানে ডি। মানে ক্রোমোজোম আমাদের এমনিতে আমাদের দেহে যে ক্রোমোজোমগুলো থাকে তো একটা সেট হিসাবে থাকে, একটা সেটে দুটো করে ক্রোমোজোম থাকে, মানে জোড়ায় জোড়ায় ক্রোমোজোমগুলো থাকে। তো জোড়ায় একটা সেটে যে দুটো ক্রোমোজোম থাকবে তো যে সে ক্রোমোজোম থাকতে হবে না, ক্রোমোজোমগুলোকে হতে হবে সমসংস্থ, মানে আকার, আকৃতি, সেন্ট্রোমিয়ারের অবস্থান এবং জিনের সজ্জারীতি এদের সব কিছুই হতে হবে একই রকম। তখন এই দুটো ক্রোমোজোমকে আমরা বলবো একে অপরের হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম। তারপরে হোমোলোগাস মানে দেখে নিই, হোমোলোগাস, এই হোমো মানে একই এবং লোগা শব্দটা এসেছে লোকেশন থেকে। এটা এখানে আমরা বোঝাতে চাইছে যে ক্রোমোজোমের জিনের অবস্থানগুলো একই জায়গায় হবে। এই ক্রোমোজোমের যে জায়গায় জিনগুলো আছে ঠিক হোমোলোগাস ক্রোমোজোমের অপর ক্রোমোজোমে ওই একই জায়গায় জিনগুলো হবে, এই জন্য এর নাম হলো হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম। ওকে, তো এখানে সমসংস্থ ক্রোমোজোম আছে, একটা ব্ল্যাক কালার নিয়েছি, একটা ব্লু কালারে নিয়েছি। তো জাইগোটিন দশায় এই সমসংস্থ ক্রোমোজোমগুলো দৈর্ঘ্য বরাবর জোটবদ্ধ হতে শুরু করবে এবং এদের জোটবদ্ধ হতে শুরু করবে, এখানে যেমন দেখাচ্ছি দুটো সমসংস্থ ক্রোমোজোম আছে, তো এদের জোটবদ্ধ হতে শুরু করবে কিছু প্রোটিন। এই প্রোটিনগুলোর নাম হলো, এখানে যে গোলগুলো দেখালাম এগুলো হলো প্রোটিন। এই প্রোটিনগুলোর নাম হলো সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, এবং জোটবদ্ধ হওয়ার ঘটনাটাকে বলা হয় সাইন্যাপসিস। সাইন্যাপসিস। তো জাইগোটিন দশায় কি হবে? সাইন্যাপসিস হবে, মানে সমসংস্থ ক্রোমোজোম দুটো জোটবদ্ধ হবে এবং এদের জোটবদ্ধ হতে সাহায্য করবে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। তো এখানে আমি দেখাই, এখানে আমি ব্লু কালারের দেখালাম সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সকে জোটবদ্ধ হয়ে আছে। ওকে, জাইগোটিন দশায় কি হবে? জাইগোটিন দশায় কি হবে তার আগে আমি বলি যে ইন্টারফেজে যে G1S G2 দশা আছে, তো G1 ফেজ আমরা জানি যে প্রোটিন সিনথেসিস হবে, G2 দশাতেও জানি RNA প্রোটিন সিনথেসিস হবে, এবং S দশাতেও আমরা জানি যেখানে DNA তৈরি হবে। তো তার মানে G1S G2 এই সমস্ত দশা পার হওয়ার পরে প্রোফেজ দশায় এসছে কোষটা, তার মানে অলরেডি আমাদের S দশায় ক্রোমোজোম বা DNA ডবল হয়ে আছে। তো যে সমসংস্থ ক্রোমোজোম ছিল, সমসংস্থ ক্রোমোজোমগুলো S দশাতে কিন্তু ডবল হয়ে গেছে। মানে আমি যদি এখানে দেখাতে চাই, তো একটা ব্লু থেকে আর একটা ব্লু এদের একই সঙ্গে যুক্ত হয়ে থাকবে, এবং এখানে একটা ব্ল্যাক থেকে আর একটা ব্ল্যাক, এখানে চারটা ক্রোমোজোম, দুটো ব্ল্যাক দুটো ব্লু। এই যে ব্লু কালারের যে দুটো ক্রোমোজোম আছে এরা একে অপরের সিস্টার ক্রোমাটিড। ভালো করে বুঝবে, এখানে সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। এখানে যে দুটো ব্লু কালারের ক্রোমোজোম আছে এটা থেকে এটাতে তৈরি হলো, তো এই দুটো হলো একে অপরের, ব্লুগুলো একে অপরের সিস্টার ক্রোমাটিড। একই রকম ব্ল্যাক দুটো যে ক্রোমোজোম আছে এই দুটো ব্ল্যাক ক্রোমোজোম একে অপরের সিস্টার ক্রোমাটিড, কিন্তু ব্ল্যাকগুলো ব্লুর সাথে যখন কম্পেয়ার করব তখন আমরা ওদের বলবো এরা একে অপরের নন সিস্টার ক্রোমাটিড।
একই রকমভাবে ব্লুগুলোকে যখন আমরা ব্ল্যাকের সঙ্গে কম্পেয়ার করব তো এদেরকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। ওকে, সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড বুঝে গেল। এবার এখানে কি হবে, জাইগোটিন দশায় 4টা তৈরি হবে, দুটো ব্লু, এখানে দুটো দাগ আছে ব্লু আর দুটো ব্ল্যাক। ওকে, আচ্ছা, জাইগোটিন দশায় একটা বলিনি যে জাইগোটিন দশায় যে দুটো সমসমস্ত ক্রোমোজোম জোটবদ্ধ হয়েছিল, যেটাকে আমরা সাইনাপসিস বলছি, তো এই দুটো যে ওখানে ক্রোমোজোম ছিল এদেরকে আমরা বলবো ডায়াড বা বাইভ্যালেন্ট। ওকে, ডায়াড বা বাইভ্যালেন্ট। এখন আমরা এখানে 4টা ক্রোমোজোম পাচ্ছি, এদের কোন দশায়, প্যাকেটিন দশায়। প্যাকেটিন দশায় 4টা ক্রোমোজোম পাবো, কারণ এখানে প্রত্যেকটা ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিড আছে, দুটো সিস্টার ক্রোমাটিড এখানে, দুটো সিস্টার ক্রোমাটিড এখানে, 4টা ক্রোমাটিড। তো এদের আমরা একত্রে বলবো টেট্রাড। জাইগোটিন দশায় পেলাম ডায়াড, প্যাকেটিন দশায় পেলাম টেট্রাড। ওকে, এবং এখানে আরও কিছু ঘটনা ঘটবে, ঘটনাগুলো আমি দেখাচ্ছি। এগুলো এই দুটো 4টা সিস্টার ক্রোমাটিড, সরি এই দুটো সিস্টার ক্রোমাটিড, এই দুটো সিস্টার ক্রোমাটিড, টোটালে 4টা ক্রোমাটিড প্যাকেটিন দশায় টেট্রাড অবস্থায় আছে। এখন এদের যে নন সিস্টার ক্রোমাটিডগুলো যে আছে, মানে ব্ল্যাকের সঙ্গে যখন ব্লুগুলো আমরা কম্পেয়ার করব, তো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে স্থান বিনিময় হবে, ডিএনএর অংশগুলো, ক্রোমোজোমের কিছু অংশগুলো বিনিময় হবে। কেমন করে হবে, এবার এখানে দেখো ভালো করে, এখানে একটা করে ক্রোমাটিড দেখিয়েছি, একটা ব্ল্যাক কালারের একটা ব্লু কালারের, কিন্তু এখানে দুটো ব্ল্যাক ছিল দুটো ব্লু ছিল। তো একটাকে আমরা দেখাবো এভাবে, ব্লু কালার যেটা ছিল এরকম, এই যে খণ্ডাংশের বিনিময়। তো এর পরবর্তী ধাপে আমরা কি পাবো, এর পরবর্তী ধাপে যদি আমরা এই দিকে দেখি, তাহলে আমরা উপরের যেটা ব্ল্যাক কালারের ক্রোমাটিন ছিল এটা তো আমরা সম্পূর্ণ একই রকমই পাবো, এটা কোনো অসুবিধা নেই। ব্লু কালার যেটা ছিল নিচে সেটাও সম্পূর্ণ একই রকমের পাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে দেখো কিছুটা ব্ল্যাক, আর এখানে যে যখন ব্লু কালারটা এই অংশ এসেছিলো, তো এখান থেকে কিন্তু কাট হয়ে যাবে। কাট হয়ে গেলে আমরা কিছুটা ব্ল্যাক পাবো এবং কিছুটা ব্লু পাবো। এখানেও কিছুটা ব্ল্যাক পাবো, কিছুটা ব্লু পাবো। সেম কেস এখানেও কিছুটা ব্লু, কিছুটা ব্ল্যাক। তো প্যাকেটিন দশায় টেট্রাড যখন জাস্ট শুরু হয়েছিল, তার আগে এরকম ছিল কি, তার আগে ছিল একদম সম্পূর্ণ ব্ল্যাক, ব্ল্যাক, ব্লু, ব্লু। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা সম্পূর্ণ ব্ল্যাক আছে আর একটা কিছুটা ব্ল্যাক, কিছুটা ব্লু। ব্লুর ক্ষেত্রেও মানে একটা ক্রোমাটিড সম্পূর্ণ ব্লু আর একটা কিছুটা ব্লু, কিছুটা ব্ল্যাক। এই যে ক্রোমোজোমের বা ক্রোমাটিডের খণ্ডাংশের যে বিনিময় হলো, এই বিনিময়ের ঘটনাটাকে বলা হয় ক্রসিং ওভার। ওকে, তো আমরা ক্রসিং ওভার কোন দশায় ঘটে, প্যাকেটিন দশায়। ক্রসিং ওভার কখন বলবো, কাকে বলবো, যে নন সিস্টার ক্রোমাটিডের খণ্ডাংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। এবং এই ক্রসিং ওভার ঘটার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স আকৃতির একটা অংশ দেখতে পাচ্ছি, এক্স। এই এক্স আকৃতিটাকে বলা হয় কায়াজমা। কায়াজমা কাকে বলে বুঝতে পারলাম, ক্রসিং ওভার ঘটার সময় যে এক্স আকৃতির গঠনগুলো তৈরি হবে একে আমরা বলবো কায়াজমা। তো এটা হলো প্যাকেটিন দশায়। ডিপ্লোটিন দশায় কি হবে, ডিপ্লোটিন দশায় এই
ক্রোমাটিডগুলো বা ক্রোমোজোমগুলো আরও বেশি ঘনীভূত হবে এবং এই কায়াজমাগুলো ধীরে ধীরে প্রান্তের দিকে সরতে থাকবে। ধীরে ধীরে এটা সেন্ট্রোমিয়ার কাছাকাছি আসে কায়াজমাগুলো এবং আরও কায়াজমা তৈরি হবে। এখানে তো আমি একটাই দুটো কায়াজমা দেখিয়েছি, আরও অনেক কায়াজমা তৈরি হবে। তো প্রথমে কায়াজমাগুলো তৈরি হবে সেন্ট্রোমিয়ারের পার্শ্বে, তারপরের কায়াজমাগুলো তৈরি হবে একটু পরে এভাবে আস্তে আস্তে দূরে সরতে থাকবে। তো ডিপ্লোটিন দশায় কায়াজমাগুলো তৈরি হতে শুরু হবে সেন্ট্রোমিয়ার থেকে একটু দূরে দূরে। ডায়াকাইনেসিস দশায় প্রোফেজ 1-এর যেটা সব থেকে শেষের দশা ডায়াকাইনেসিস, এখানে কী হবে যে এই কায়াজমাগুলো একদম শেষ প্রান্তের দিকে তৈরি হবে এবং ক্রোমোজোমগুলো আরও মোটা, ছোট এবং মোটা হবে। আচ্ছা, ডিপ্লোটিন দশায় একটা জিনিস বলিনি, যে ডিপ্লোটিন দশায় যে কায়াজমাগুলো তো দূরে দূরে সরতে শুরু করবে, ঠিক আছে, কিন্তু এই যে সাইনাপ্টোনিমাল কমপ্লেক্স সমস্ত ক্রোমোজোমগুলোকে জোটবদ্ধ করে রেখেছিল একটা ফোর্সের মাধ্যমে, ফোর্সটার নাম হলো সাইনাপটিক বল। এই সাইনাপটিক বলটা দুর্বল হতে শুরু করবে, কারণ যে সাইনাপ্টোনিমাল যে কমপ্লেক্স ছিল এই কমপ্লেক্সটা দ্রবীভূত হতে শুরু করবে এবং সাইনাপটিক যে বলটা ছিল বলটা দুর্বল হয়ে পড়বে। তো যখনই সাইনাপটিক বল দুর্বল হয়ে পড়বে সমস্ত ক্রোমোজোমগুলো একে অপর থেকে দূরে সরতে শুরু করবে, পৃথক হতে শুরু করবে। এই পৃথক হওয়ার ঘটনাটাকে বলা হয় ডিসজাংশন। প্রথমে সমস্ত ক্রোমোজোমগুলো একত্রিত ছিল, এখন এরা দূরে সরতে শুরু করবে। এই দূরে সরে যাওয়াটাকে আমরা বলবো ডিসজাংশন। এটা ডিসজাংশন ঘটনা ঘটে ডিপ্লোটিন দশায়। ওকে, তো প্রোফেজ 1-এর লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস হয়ে গেল। এবার মেটাফেজ 1-এ কী হবে? মেটাফেজ 1-এ আমরা যে দেখতে পেলাম যে প্রোফেজ 1-এ ক্রোমোজোম অলরেডি মোটামুটি তৈরি হয়ে গেছে। মেটাফেজ পর্ব শুরু হওয়ার আগেই কোষের মধ্যে যে নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওলাস ছিল এগুলো বিলুপ্ত হয়ে যাবে এবং সমস্ত ক্রোমোজোমগুলো মেটাফেজে মাঝ বরাবর সজ্জিত হবে এবং এই দিক থেকে এবং এদিক থেকে বেমতন্তু আসবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। ক্রোমোজোমগুলো মাঝ বরাবর সজ্জিত থাকবে এবং অ্যানাফেজ 1-এ ক্রোমোজোম তন্তুগুলো সংকোচন হবে এবং সমস্ত ক্রোমোজোমগুলোকে, এখানে কিন্তু ক্রোমাটিডগুলো আলাদা হবে না, সমস্ত ক্রোমোজোমগুলো আলাদা হতে শুরু করবে, দূরে সরতে শুরু করবে এবং শেষ পর্যন্ত এই ক্রোমোজোমগুলো টেলোফেজ 1 দশায় কোষের উভয় প্রান্তের দিকে চলে আসবে এবং ক্রোমোজোম যে ক্রোমাটিন যে পাক লেগে ক্রোমোজোম ছিল ওই পাকটা খুলে গিয়ে আবার ক্রোমাটিনে পরিণত হবে এবং এখানে টেলোফেজ দশায় দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হবে। তারপরে হবে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসে কী হবে যে মাইটোসিসে যেমন হচ্ছিল সাইটোকাইনেসিস, উদ্ভিদের ক্ষেত্রে কোষপাত গঠনের মাধ্যমে এবং প্রাণীদের ক্ষেত্রে ক্লিভেজ গঠনের মাধ্যমে দুটো অপত্য কোষ তৈরি হবে। ক্লিভেজ বা ফারো গঠনের মাধ্যমে দুটো অপত্য কোষ তৈরি হবে, উদ্ভিদের ক্ষেত্রে কোষপাত গঠনের মাধ্যমে। কোনো ক্ষেত্রে মিওসিস 1-এর শেষে যে সাইটোকাইনেসিস 1 হয় এটা নাও হতে পারে। এই সাইটোকাইনেসিসটা একদম শেষে মিওসিস 2-এর শেষে সাইটোকাইনেসিস 2-এ কমপ্লিট হতে পারে, আর কোনো ক্ষেত্রে হয়। ওকে, তো মিওসিস 1 বা হ্রাস বিভাজন কমপ্লিট। এবার আমরা দেখো মিওসিস 2 বা সমবিভাজন। ওকে, তো সাইটোকাইনেসিস 1 হওয়ার পর যে নতুন দুটো কোষ তৈরি হলো, এই কোষটা যা আবার মিওসিস 2-এ অংশগ্রহণ করবে, তো আমরা জানি যে যখন একটা নতুন কোষ তৈরি হওয়ার পরে প্রথমে ও অংশগ্রহণ করে বিশ্রাম দশায় বা ইন্টারফেজে, তারপরে প্রবেশ করবে ডিভাইডিং ফেজে।
কিন্তু এখানে সাইটোকাইনেসিস হওয়ার পরে একটা গ্যাপ অবশ্যই পাবো, বিশ্রাম দশা। তো এই দশাটাকে আমরা ইন্টারফেজ বলবো না, কারণ ইন্টারফেজে হবে G1S G2, কিন্তু এই দশায় যে মিওসিস 1 কমপ্লিট হওয়ার পরে যে মিওসিস 2 শুরু হবে, তো এখানে প্রোটিন তো তৈরি হয় কিন্তু এখানে ডিএনএ তৈরি হয় না। এই জন্য এটাকে আমরা ইন্টারফেজ বলবো না, এটাকে বলবো ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস হলো, ইন্টারকাইনেসিস হওয়ার পর কোষগুলো মিওসিস 2 এ অংশগ্রহণ করবে। তো মিওসিস 2 এ আমরা প্রথমে পাবো প্রোফেজ 2। এই প্রোফেজ 2 এ কী হবে যদি আমরা এখানে আলোচনা করি, তো জানি যে প্রোফেজ দশার সময় নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস এগুলোর অবলুপ্তি ঘটবে এবং ক্রোমাটিন জালিকাগুলো ক্রোমোজোমের রূপ নিতে শুরু। প্রোফেজ দশায় ক্রোমোজোম তৈরি হয়ে যাবে, কিন্তু ক্রোমোজোমগুলো চারিদিকে ছড়িয়ে ছিটে থাকবে। এরপরে হবে মেটা 2। এই মেটাফেজ 2 দশায় ক্রোমোজোমগুলো মাঝ বরাবর সজ্জিত হবে। ওকে, তো মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো মাঝ বরাবর সজ্জিত হবে। এবার এখানে সেন্ট্রোমিয়ার থেকে ক্রোমোজোম তন্তু বা বেম তন্তু গঠন হবে। এই বেম তন্তু যুক্ত হবে এই সমস্ত ক্রোমোজোমের কাইনেটোকোরে গিয়ে যুক্ত হবে, এবং এখানে যে যতগুলো ক্রোমোজোম আছে এগুলো হলো সিস্টার ক্রোমাটিড। এই কাইনেটোকোরে যুক্ত হয়ে সিস্টার ক্রোমাটিড দুটোকে আলাদা করবে, যেটা ঘটনাটা ঘটবে অ্যানাফেজ 2 এ। অ্যানাফেজ 2 দশায় ক্রোমোজোমগুলো আলাদা হতে শুরু করবে। আলাদা এভাবে ক্রোমোজোমগুলো আলাদা হতে শুরু করবে, এবং টেলোফেজ 2 এ এই ক্রোমোজোমগুলো যে সরে যাচ্ছিল, এই ক্রোমোজোমগুলো একবারে কোষের বিপরীত প্রান্তে চলে আসবে, উভয় মেরুতে, এবং আসার পর ক্রোমোজোমের পাক খুলে গিয়ে আবার ক্রোমাটিন তৈরি হবে। ক্রোমাটিন তৈরি হওয়ার পর এখানে দুটো নিউক্লিয়াস তৈরি হবে। নিউক্লিয়াস যখন তৈরি হয়ে যাবে তারপরে হবে সাইটোকাইনেসিস 2। সাইটোকাইনেসিস 2 হওয়া মানে আবার একই রকম প্রাণীদের ক্ষেত্রে ক্লিভেজ বা ফারো গঠনের মাধ্যমে দুটো অপত্য কোষ সৃষ্টি হবে, এবং উদ্ভিদের ক্ষেত্রে কোষপাত গঠনের মাধ্যমে দুটি অপত্য কোষ সৃষ্টি হবে। তো মিওসিসের শেষে আমরা একটা কোষ থেকে 4টা কোষ পাবো। মিওসিসের শুরুতে একটা কোষে ক্রোমোজোম সংখ্যা যদি 2টো হয়, তো মিওসিসের শেষে আমরা একটা কোষ থেকে পাবো 4টা কোষ, এবং প্রত্যেক কোষে ক্রোমোজোম সংখ্যা পাবো আমরা অর্ধেক করে, হাফ, একটা করে। যেহেতু মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষে যে ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, এই জন্য মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। ওকে, তো মিওসিসের তাৎপর্যতে আমরা দেখছি যে মিওসিস কোষ বিভাজন যদি না হয় তাহলে গ্যামেট উৎপন্ন হবে না। মানে গ্যামেট উৎপাদনের জন্য মিওসিস কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে প্রজাতির মধ্যে, জীবের মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা সেটা ধ্রুবক রাখার জন্য মিওসিস কোষ বিভাজনের প্রয়োজন আছে। মিওসিস কোষ বিভাজনে যে ক্রসিং ওভার হলো, এখানে যে আমরা দেখলাম ক্রসিং ওভার হলো, ক্রসিং ওভারে আমরা দেখলাম যে নতুন ক্রোমোজোমের খণ্ডগুলো বদলানোর জন্য নতুনভাবে ক্রোমোজোম তৈরি হলো, এবং এই নতুন ক্রোমোজোমের কারণে যে গ্যামেটগুলো তৈরি হবে, এই গ্যামেটে নতুন নতুন বৈশিষ্ট্য হবে। এই বৈশিষ্ট্যর ফলে কী হবে যে পরিব্যক্ত মানে ভেরিয়েশন পাবো, ভেদ বা ভেরিয়েশন পাবো। আর একমাত্র এই কারণে এই ক্রসিং ওভার হওয়ার জন্যই মানে একই মাতা পিতার যে যতগুলো সন্তান সন্তানিত হয় সবাই একরকম দেখতে হয় না, একমাত্র
এই ক্রসিং ওভারের জন্য। যদি ক্রসিং ওভার না হয় তাহলে একই মাতা পিতার যতগুলো সন্তান আছে সবাই একই রকমই হবে। ওকে, তো এটা হলো মিওসিস কোষ বিভাজন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানতে পারো, অবশ্যই আমি বলবো। থ্যাংক ইউ।